আসসালামু আলাইকুম। আমি খালিদ সাইফুল্লাহ, পড়াশোনা করছি ফরিদপুর মেডিকেল কলেজ, এমবিবিএস প্রথম বর্ষ। আমরা মূলত একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে বায়োলজি অনুশীলনী সলিউশন। অর্থাৎ বায়োলজির যত রাইটার আছে, অর্থাৎ যত ইম্পর্টেন্ট, অর্থাৎ মানে যে সকল মেইন রাইটার সহ অন্য যে সকল রাইটার আছে, তাদের বইয়ের অনুশীলনীর যে কোশ্চেন গুলো আছে, আমরা সেগুলো একদম ব্যাখ্যা সহ সলভ করব। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখানে আমরা আজকে আজমল স্যার, আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বইয়ে যে সকল অনুশীলনী, মানে যে সকল অনুশীলনীর প্রশ্ন রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আর এটা আমরা কি দুইটা পার্টে করার চেষ্টা করব। আজকে প্রথম পার্ট নিয়ে আলোচনা করব, ফার্স্ট পার্ট। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বাংলাদেশ কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? এখন ভাইয়া, হটস্পট জিনিসটা কি? হটস্পট হচ্ছে যেখানে জীববৈচিত্র্যের হার সবচেয়ে বেশি, সেটা কি হবে? সেটা হচ্ছে হটস্পট। এখন এখানে অ্যান্সার হচ্ছে ইন্দো বার্মা। একটু মুখস্থ টাইপ প্রশ্ন, মুখস্থ রাখতে হবে। তারপরের প্রশ্ন, মরুভূমি, বনভূমি, তৃণভূমি ইত্যাদি কোন ধরনের বৈচিত্র্য? তোমরা জানো বৈচিত্র্য কিন্তু তিন প্রকারের হতে পারে। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, আরেকটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, এবং শেষে আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কখন হয়? যখন জিনের মধ্যে ডিফারেন্স দেখা যাবে, অর্থাৎ ভেরিয়েশন তৈরি হবে। অর্থাৎ তোমার আর আমার মধ্যে যে পার্থক্য হইল, পার্থক্য হওয়ার কারণ কি? আমাদের দেখতে পার্থক্য আছে, হাইটে পার্থক্য আছে, পার্থক্য কিন্তু জিন। এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। তারপরে আসলো বা প্রজাতিগত বৈচিত্র্য। যখন প্রজাতির মধ্যে ভেরিয়েশন দেখা দিবে, তখন সেটা হবে প্রজাতিগত বৈশিষ্ট্য, বা সরি, প্রজাতিগত বৈচিত্র্য। এখন বাকি আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যখন বাস্তুতন্ত্রের মধ্যে ডিফারেন্স দেখা দিবে বা ভেরিয়েশন দেখা দিবে, ধর একটা প্রাণী জলজ, আবার একটা স্থলজ, এদের মধ্যে কিন্তু বাস্তুতন্ত্রের মধ্যে ডিফারেন্স আছে, মানে ভেরিয়েশন আছে। এটা কি হচ্ছে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে কি মরুভূমি, বনভূমি, তৃণভূমি এগুলো কি অবভিয়াসলি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যেই যাবে? আশা করি বোঝা গেল। তারপরের প্রশ্ন, অক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণীদেহের বিভিন্ন অংশের বিভাজন প্রকৃতিকে কি বলে? এখানে পয়েন্ট হচ্ছে অক্ষ। তোমরা জানো একটা প্রাণীকে আমরা বিভিন্ন অংশে ভাগ করতে পারি। তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমাকে যদি একদম মাঝ বরাবর, লম্ব অক্ষ বরাবর আমরা দুটো পার্ট করি, তাহলে দুইটা পার্ট অবভিয়াসলি সমান হবে বা সদৃশ হবে। তখন সেটা দুইটা পার্ট কি প্রতিসম না একে অপরের? তাহলে এই যে তুমি লম্ব অক্ষ বরাবর ভাগ করলা, এর ফলে কিন্তু প্রতিসম হলো। তাহলে অক্ষের সাথে সামঞ্জস্য রেখে যখন তুমি বিভিন্ন অংশের ভাগ করছো বা বিভাজন করছো প্রাণীকে, তখন সেটা অবভিয়াসলি প্রতিসাম্যতা হবে। তারপরের প্রশ্ন, অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? একটু আগে আমরা প্রতিসাম্যতা কি সেটা বোঝার চেষ্টা করলাম। প্রতিসাম্যতা হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বি অরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এবং শেষে আছে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্যতা হচ্ছে যখন প্রাণীকে যে দিক দিয়ে বরাবরই ভাগ করো না কেন বা বিভাজন করো না কেন, সেটা কোনো অংশে, মানে কোনো সদৃশ অংশে ভাগ করা যাবে না, তখন সেটা হবে অপ্রতিসাম্য। এর এক্সাম্পল আছে স্পঞ্জ, আপেল শামুক। আমাদের কোশ্চেন ছিল অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? স্পঞ্জ, দেখো স্পঞ্জ আছে কিনা? নাই। আপেল শামুক, পিলা গ্লোবোসা, এটা কিন্তু আছে। তাহলে আমরা কি অ্যান্সার পেয়ে গেলাম। তারপরের প্রশ্ন, কোনটি অপ্রতিসম প্রাণী? সেটা হবে অ্যামিবা, কারণ অ্যামিবাকে যেভাবেই ভাগ করো না কেন সদৃশ অংশে ভাগ করা যায় না। তারপরের প্রশ্ন, ভলবক্সে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? গোলীয় প্রতিসাম্য বা স্পেরিক্যাল সিমেট্রি, এটা ভলবক্সে দেখা যায়। এখন গোলীয় প্রতিসাম্যতা কি? ধরো এটা একটা ফুটবল, এটা তার মধ্যবিন্দু, এটাকে তুমি এই বরাবর ভাগ করার চেষ্টা করলে এবং এই বরাবর ভাগ করার চেষ্টা করলে, তাহলে এই 1, 2, 3, 4, টোটাল 4টা কি সদৃশ অংশ তৈরি হলো না? ভলবক্স ঠিক এমনই একটা গোলীয় প্রাণী ধরতে পারো। এটাকে আমরা যখন
মাঝ বরাবর দিয়ে ভাগ করার চেষ্টা করি তাহলে কি সদৃশ অংশ তৈরি হয়। এ কারণে ভলবক্স হচ্ছে গোলীয় প্রতিসাম্য বা স্ফেরিক্যাল সিমেট্রি। এক্সাম্পল কি আছে? ভলবক্স, রেডিও, হেলিও, এই তো এগুলোই। কারণ এগুলো কিভাবে মনে রাখবা? আমার সাথে সাথে পড়ো। গোলীয়, ভলভো, রেডিও, হেলিও। আবার বলো, গোলীয়, ভলভো, রেডিও, হেলিও। গোলীয়, ভলভো, রেডিও, হেলিও। তাহলে এভাবে পড়ে ফেলবা গোলীয় প্রতিসাম্যতা। তাহলে ভলবক্সে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? অবভিয়াসলি গোলীয় প্রতিসাম্যতা। তারপরের প্রশ্ন, প্রতিসাম্যতা কি বা প্রতিসাম্যতা হলো তিনটি ভ্রূণস্তর বিশিষ্ট দশা? অবভিয়াসলি না, প্রতিসাম্যতা এরকম কিছু না। তারপরের প্রশ্ন, তারপর সিতে দেখো, একই ধরনের খণ্ডাংশ বিশিষ্ট অবস্থা। এটা তো অবভিয়াসলি খণ্ডায়ন ছিল হবে। খণ্ডায়নটা কি? যখন পুনরাবৃত্তি ঘটবে, সেম খণ্ডগুলোর কি পুনরাবৃত্তি ঘটবে, তখন সেটা হচ্ছে খণ্ডায়ন। আর প্রাণীকে যদি কয়েকটি অঞ্চলে বিভাজন করা যায় সেটা হবে কি অঞ্চলায়ন। তাহলে আমাদের প্রতিসাম্যতা হলো কি হবে? যে কোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান। এখানে মেইন পয়েন্ট হচ্ছে এই যে তল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রাণী অ্যাসিলোমেট, অর্থাৎ কি সিলোমবিহীন প্রাণী? তোমরা মনে রাখবা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, আর সাথে এখানে আছে নেমাসিয়া। এরা সবাই হচ্ছে অ্যাসিলোমেট। তারপর আছে নেমাটোডা, যেটা কিনা হচ্ছে সুডোসিলোমেট। আর পরে বাকি যা আছে পুরোটাই হচ্ছে কি ইউসিলোমেট। প্রথম অপশন দেখো, এটা হচ্ছে গোলকৃমি। গোলকৃমি হওয়ায় এটা হচ্ছে নেমাটোডা পর্বভুক্ত প্রাণী। নেমাটোডা পর্বরা কি হয়? সুডোসিলোমেট হয়। তাহলে এটা হচ্ছে সুডোসিলোমেট। তারপরের অপশন টেনিয়াসোলিয়াম, এটা কি ফিতাকৃমি। ফিতাকৃমিরা কি হয়? প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত হয়। আর পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এরা কি সবাই অ্যাসিলোমেট বা সিলোমবিহীন প্রাণী। তাহলে আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি, টেনিয়াসোলিয়াম। তারপরের অপশন ছিল মেটাফিয়ার পোস্তুমা, যেটা কিনা হচ্ছে কেঁচো। আর সেটা কোন পর্বভুক্ত প্রাণী? অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণী। আর অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণীরা কি হয়? অবভিয়াসলি ইউসিলোমেট হবে। আশা করি বোঝা গেছে। তারপরের প্রশ্ন দেখো, নিচের কোনটিতে সুডোসিলোম দেখা যায়, অর্থাৎ কি অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী? আমরা একটু আগে দেখে আসছি নেমাটোডা, যেটা হচ্ছে সুডোসিলোম, আর রোটিফেরা, আর সাথে আরেকটা আছে। এই পর্বগুলো কি হবে? এটা হচ্ছে সুডোসিলোমেট। এক্সাম্পল গুলো দেখো, লোয়া লোয়া চোখ কৃমি, গোল কৃমি বা কেঁচো কৃমি, হুক কৃমি, গোদ রোগের কৃমি। এখন এখানে কোন অপশনটা আছে দেখো, অপশন সি তে দেখো, এটা কি হচ্ছে নেমাটোডা পর্বভুক্ত প্রাণী। আর টেনিয়া সোলিয়াম তো একটু আগে দেখিয়ে আসলাম। এটা কি? এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী। তারপরে মেটাফিয়ার পোস্থুমা, এটা কি ছিল? কেঁচো। কেঁচোরা কোন পর্বভুক্ত প্রাণী হয়? অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী। এটা হচ্ছে ইউসিলোমেট। এটা হচ্ছে অ্যাসিলোমেট। উপরেরটাও কি অ্যাসিলোমেট। আমাদের চেয়েছিল সুডোসিলোমেট, আমরা সে অ্যান্সার পেয়ে গেছি। তারপরের প্রশ্ন দেখো, সিলোমযুক্ত প্রাণী কোনটি? স্পঞ্জ, এটা হচ্ছে পরিফেরা। তাহলে এটা কি পরিফেরা? যেহেতু এটা কোন পর্ব, এটা কোন সিলোম হচ্ছে? এটা হবে অবভিয়াসলি অ্যাসিলোমেট। জেলিফিশ, নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, অ্যাসিলোমেট। তেলাপোকা, আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী, এটা কি ইউসিলোমেট, অর্থাৎ কি সিলোমযুক্ত প্রাণী বা সিলোমযুক্ত পর্ব।
তাহলে সেটা অ্যান্সার কি হচ্ছে? তেলাপোকা। সিলোমযুক্ত প্রাণী কোনটি? তেলাপোকা। তারপরের প্রশ্ন দেখো, সিলোমবিহীন পর্ব কোনটা? আমরা পড়েছি পরিফেরা থেকে প্লাটিহেলমিনথেস পর্যন্ত এটা কি সিলোমবিহীন পর্ব। এখানে কি আছে? প্লাটিহেলমিনথেস আছে, তাহলে অ্যান্সার কি হবে? প্লাটিহেলমিনথেস। কোন পর্বটি সিলোমবিহীন? আবার সেম কোশ্চেন, এখানে আছে নিডারিয়া, তাহলে অ্যান্সার কি হবে? নিডারিয়া। পরের কোশ্চেন দেখো, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটি? টেনিওসোলিয়াম, এটা হচ্ছে ফিতাকৃমি, যেটা কিনা প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী। তাহলে এটা কি? অ্যাসিলোমেট। অ্যাসকারিস, এটা কি? গোলকৃমি, নেমাটোডা পর্বভুক্ত প্রাণী। আর এই পর্বভুক্ত প্রাণীরা কি হয়? এই পর্বভুক্ত প্রাণীরা হচ্ছে সুডোসিলোমেট। মেটাফিয়ার পোস্তোমা, এটা কি? কেঁচো, যেটা কিনা অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণী। তারপরে আসলো ফেসিওলা হেপাটিকা, যকৃৎ কৃমি, যেটা কিনা প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী। তাহলে এখানে একমাত্র প্রকৃত সিলোমযুক্ত পর্ব হচ্ছে অ্যানেলিডা, তাহলে অ্যান্সার কি হবে? অ্যানেলিডা বা মেটাফিয়ার পোস্তোমা, অপশন সি। তারপরের কোশ্চেন, শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে? অবভিয়াসলি ক্যারোলাস লিনিয়াস। তারপরের প্রশ্ন, প্রাণীদেহের সদৃশ একাধিক অংশের রৈখিক বা অনুদৈর্ঘ্যিক পুনরাবৃত্তিকে কি বলা হয়? এটা অ্যান্সার কি হবে? খণ্ডায়ন। যেমন ধরো, এটা একটা খণ্ড, তার একটা খণ্ড, এমন করে খণ্ডের পুনরাবৃত্তি করতেছে, তাহলে এটা অবভিয়াসলি কি হবে? এটা কি হবে? তাহলে এটা অবভিয়াসলি কি হবে? খণ্ডায়ন হবে। তারপরের কোশ্চেন, শ্রেণীবিন্যাস স্তরের সর্বনিম্ন ধাপ কি? স্পেসিস, তাহলে অ্যান্সার কি হচ্ছে? স্পেসিস। তারপরের কোশ্চেন, শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটা? শ্রেণীবিন্যাসে আমরা 7টা ধাপ পাই, এই যে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গগোত্র, গণ, প্রজাতি। জগৎ হচ্ছে কিংডম, পর্ব ফাইলাম, শ্রেণী ক্লাস, অর্ডার ফ্যামিলি, জেনাস স্পেসাইস। এর মধ্যে সর্বনিম্ন হচ্ছে স্পেসাইস। তারপরের কোশ্চেন কি ছিল? শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটা? এখানে অপশন আছে 4টা, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সেটা হচ্ছে ফাইলাম বা পর্ব। তারপরে কোশ্চেন, নিচের কোন পর্বের প্রাণী কোষীয় সংগঠন মাত্রার হয়ে থাকে? এটার জন্য একটা সিম্পল কি বলে বেসিক প্রয়োজন আছে। যেমন তুমি ধরো, যখন অনেকগুলো কোষ থাকবে, একটা কোষ, যখন অনেকগুলো কোষ একসাথে মিলিত হয়ে কিছু একটা তৈরি করলো, সেটা হচ্ছে টিস্যু। আবার যখন অনেকগুলো টিস্যু একত্রিত হবে, সেটা হচ্ছে অঙ্গ। আর অনেকগুলো অঙ্গ একসাথে কাজ করলে সেটা হবে কি? তন্ত্র। এখন বললো, নিচের কোন পর্বের প্রাণী কোষীয় সংগঠন মাত্রার? কোষীয় সংগঠন মাত্রার পর্ব আছে মাত্র একটা। কোষ টিস্যু আছে নিডারিয়া, আর টিস্যু অঙ্গ আছে প্লাটিহেলমিনথেস, বাকি সব হলো অঙ্গতন্ত্র। তাহলে আমাদের কোষ মাত্রা অর্থাৎ শুধুমাত্র কোষ দিয়ে তৈরি এমন পর্ব আছে কোনটা? সেটা হচ্ছে পরিফেরা। তারপরের কোশ্চেন, প্রাণীর 3টি ভ্রূণীয় স্তর আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এটা হচ্ছে এইচ.সি. পেন্ডার। তারপরের প্রশ্ন, ICZ-10 কোনটির সংক্ষিপ্ত রূপ? মাজেদা ম্যাডামের বইয়ের অনুশীলনীর অ্যান্সারে দেয়া আছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। তারপরের প্রশ্ন, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে? দেখো, সবকিছু কিন্তু আসলে ভ্রূণস্তর থেকেই তৈরি হচ্ছে। প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ অ্যাকচুয়ালি তৈরি হয় ভ্রূণস্তর থেকে। জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় যে শাখায়। ইকোলজি, এটা কি বাস্তুতন্ত্র? এভলিউশন, এটা কি বিবর্তন বিদ্যা? তাহলে অ্যান্সার কি হচ্ছে? জীবাশ্ম বলছে, জীবাশ্ম নিয়ে আছে একটাই, সেটা হচ্ছে প্যালেন্টোলজি। নিচের কোনটি বহুকোষী নয়, অর্থাৎ নিচের কোনটি এককোষী? প্রথমটা হচ্ছে হাইড্রা। হাইড্রা কি? বহুকোষী। অপশন সি দেখো, হোমোসেপিয়ান্স, মানুষ, আমরা কি বহুকোষী না? তারপর আছে তেনুয়ালোসা ইলিশা, ইলিশ মাছ কি? অবভিয়াসলি বহুকোষী। তাহলে অ্যান্সার কি হবে? এন্টামিবা হিস্টোলাইকা, এটা কি এককোষী?
পরের কোশ্চেন দেখো, কোন প্রাণীতে অরিও ক্লিভেজ দেখা যায়? কোন ভাইয়া, ক্লিভেজ কি? যখন কোনো প্রাণীতে বা প্রাণীর জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণ তৈরি করবে, তখন সেটা কি হবে? তখন সেই প্রক্রিয়াটাকেই বলা হয় ক্লিভেজ। ক্লিভেজ হচ্ছে 3 প্রকার: অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আর একটা হচ্ছে স্টরপিল ক্লিভেজ। কোন পর্বে কোন ক্লিভেজ দেখা যায় কিভাবে মনে রাখবা? ভাই দেখো, ওরিওর অ, আর্থ্রোর আ, তাহলে কি ওরিও আর্থ্রো, ওরিও আর্থ্রো, ওরিও আর্থ্রো। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে কোন ক্লিভেজ দেখা যাবে? অরিও ক্লিভেজ দেখা যাবে। তারপরে কি আছে? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এটা কোথায় দেখা যায়? কর্ডাটা পর্বভুক্ত প্রাণীতে। কিভাবে মনে রাখবা? দিক মনে রাখবা। দ্বি দিয়ে দ্বিপার্শ্বীয়, ক দিয়ে কর্ডাটা, দ্বি দিয়ে দ্বিপার্শ্বীয়, ক দিয়ে কর্ডাটা। তারপরে আসলো সর্পিল ক্লিভেজ বা স্পাইরাল ক্লিভেজ। এটা কিভাবে মনে রাখবা? আম, আম মনে রাখবা, আম। আ দিয়ে অ্যানেলিডা, ম দিয়ে মলাস্কা, আ দিয়ে অ্যানেলিডা, ম দিয়ে মলাস্কা। তাহলে অরিও, আর্থ্রো, দিক, দ্বি দিয়ে দ্বিপার্শ্বীয়, ক দিয়ে কর্ডাটা। সর্পিল ক্লিভেজ, আ দিয়ে অ্যানেলিডা, ম দিয়ে মলাস্কা, আম মনে রাখবা। তাহলে কোন প্রাণীতে অরিও ক্লিভেজ ঘটে? আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীতে অরিও ক্লিভেজ ঘটে। এখন এখানে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী আছে কোনটা? ঘাসফড়িং। অ্যান্সার কি হচ্ছে? ঘাসফড়িং। তারপরের কোশ্চেন, অঞ্চলায়ন কোন পর্বের শ্রেণীবিন্যাসের জন্য গুরুত্বপূর্ণ? অঞ্চলায়ন কিন্তু দেখা যায় শুধুমাত্র আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীতে। তাহলে অ্যান্সার কি? আর্থ্রোপোডা। তারপরের কোশ্চেন, নিচের কোনটি প্লাটিয়েল মিনথেস পর্বভুক্ত প্রাণী? প্লাটিয়েল মিনথেস পর্বভুক্ত যে প্রাণীগুলো আছে এদের এক্সাম্পল গুলো দেখো: হাতুড়ি মস্তক কৃমি, যকৃৎ কৃমি, মানুষের রক্ত কৃমি, কুকুরের ফিতা কৃমি। এখন ভাইয়া এতগুলো বৈজ্ঞানিক নাম কিভাবে মনে রাখবো? তুমি মনে রাখবা, কোশ্চেন আসলে অবভিয়াসলি যকৃৎ কৃমিটাই দিবে। তুমি যত কোশ্চেন দেখবা ম্যাক্সিমাম টাইমে কি দেখা যায়? যকৃৎ কৃমি বা ফেসিওলা হেপাটিকা অপশনে থাকবেই। এখানেও দেখো যকৃৎ কৃমি বা ফেসিওলা হেপাটিকা অপশনে আছে। তাহলে প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী কোনটা? ফেসিওলা হেপাটিকা বা যকৃৎ কৃমি। তারপরে কি বলছে? মলাস্কা পর্বের প্রাণীতে কি কি পাওয়া যায়? আগে দেখো মলাস্কা পর্বের প্রাণীতে কি কি আছে। এদের কঙ্কালটা হচ্ছে ক্যালকেরিয়াস খোলক। এদের আবরণটা তৈরি হয় ম্যান্টল নামক আবরণ দিয়ে। সংবহন হচ্ছে অর্ধমুক্ত সংবহন। আর লার্ভা হচ্ছে প্রোকোফোর, ভেলিজার এবং গ্লোচিডিয়াম। কিন্তু এদের একটাও তো এদিকে নাই, তাহলে আমাদের আরেকটু দেখতে হবে। দেখো এদের রেডুলা থাকবে, রেতিজিহ্বা বা রেডুলা থাকে। কি বলছে? পৌষ্টিক নালী পেঁচানো, কখনো ইউ আকৃতির, মুখবিবরে কার্টিন নির্মিত একটি রেতিজিহ্বা বা রেডুলা থাকে। রেডুলা কি অপশনে আছে? আছে। তাহলে রেতিজিহ্বা বা রেডুলা কোথায় থাকে? মলাস্কা পর্বের প্রাণীতে। বা মলাস্কা পর্বের প্রাণীতে কোনটি পাওয়া যায়? রেডুলা পাওয়া যায়। তাহলে অ্যান্সার কি? রেডুলা। কোন পর্বের প্রাণীতে পানি সংবহন তন্ত্র দেখা যায়? অনেক ইজি, এটা বোঝাই যায়, সেটা হবে কি? একাইনোডার্মাটা। তারপরে কোশ্চেন, নিচের কোন পর্বটি রেডিয়াটার অন্তর্ভুক্ত? অ্যান্সার হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীরা রেডিয়াটার অন্তর্ভুক্ত। পরিফেরা পর্বের প্রাণীতে কোন ধরনের লার্ভা দেখা যায়? এখন আসো একটু লার্ভাগুলো পড়ার চেষ্টা করি। পরিফেরাতে আপা পাওয়া যায়। পরিফেরায় থাকবে কি? আপা। আদি অ্যাম্ফিব্লাস্টুলা, প দিয়ে প্যারেনকাইমুলা। নিডারিয়াতে পাওয়া যায় নিপা, নি দিয়ে নিডারিয়া, প দিয়ে প্লানুলা। তারপর আসলো প্লাটিয়েল মিনথেস। এটা কিভাবে মনে রাখবা? সার্সিরে। সার দিয়ে কি? সার্কারিয়া, সি দিয়ে সিস্টি সার্কাস, রে দিয়ে রেডিয়া। তারপর আসলো নেমাটোডা। এখানে পাবা নেমাটোডা মারা গেল, নেমাটোডা মারা গেল। মা দিয়ে কি? মাইক্রোফাইলেরিয়া, র দিয়ে হচ্ছে র্যাবডিটিফর্ম। মলাস্কাতে পাওয়া যায় প্রোকোফোর, ভেলিজার, গ্লোচিডিয়াম। আর অ্যানিলিডেতেও প্রোকোফোর আছে। তাহলে কমন প্রোকোফোর আছে কোথায় কোথায়? মলাস্কাতে আছে আর অ্যানিলিডাতে আছে। তারপর আসলো আর্থ্রোপোডা। এটা মনে রাখবা আকা, আকা। আ দিয়ে আর্থ্রোপোডা, ক দিয়ে ক্যাটারপিলার লার্ভা। আর একাইনোডার্মাটার ক্ষেত্রে মনে রাখবা শেষে রিয়া থাকবে, নয় টাস থাকবে। তাহলে কি? বাইপিনা রিয়া, অরিকুলারিয়া,
অফিউকিটাস, একাইনোকিটাস। আশা করি বুঝতে পারছো। তাহলে কি পরিফেরা পর্ব প্রাণীতে কোন ধরনের লার্ভা দেখা যায়? পরিফেরা থাকে কি? আপা থাকে। তাহলে আ দিয়ে হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা, প দিয়ে প্যারেনকাইমুলা। এখানে কি অ্যাম্ফিব্লাস্টুলা আছে? অ্যাম্ফিব্লাস্টুলা আছে, তাহলে অ্যান্সার কি? অ্যাম্ফিব্লাস্টুলা। পরবর্তী প্রশ্ন দেখো, শামুক জ্বর সৃষ্টি করে কোন পরজীবী? মনে রাখবা, শামুক জ্বর সৃষ্টি করে বা স্নেল ফিভার সৃষ্টি করে একমাত্র প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী। এখানে প্লাটিহেলমিনথেসের এক্সাম্পল গুলো দেওয়া আছে। হাতুড়ি মস্তক কৃমি, বৈজ্ঞানিক নামটা দেখতে পারো। যকৃৎ কৃমি ফেসিওলা হেপাটিকা, মানুষের রক্তকৃমি, কুকুরের পিতাকৃমি। ফেসিওলা হেপাটিকা কিন্তু প্রায় থাকে, কিন্তু একটু এক্সাম্পল গুলো দেখো। প্রথমটা আছে সিস্টোসোমা। এই সিস্টোসোমাটা অ্যান্সার একটা। কিভাবে অ্যান্সার? মানুষের রক্তকৃমি যেটা, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে সিস্টোসোমা। তারপরেরটা হচ্ছে প্লাজমোডিয়াম, এটা হবে না। টেনিয়াসোলিয়াম যেটা, এটা কিন্তু প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী। তাই টেনিয়াসোলিয়ামটাও কি একটা অ্যান্সার। এখানে অ্যান্সার পাচ্ছি কয়টা? একটা, দুইটা। তারপরের প্রশ্ন দেখো, কোন পর্বে কোয়ানোসাইট কোষ পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে পরিফেরা পর্বভুক্ত প্রাণীতে। চলো একটু পরিফেরার একটু ডিটেলস পড়ার চেষ্টা করি। পরিফেরার দেহে যে ছিদ্র থাকে, ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া। তার দেহে নালীতন্ত্র দেখা যায়, তার দেহে স্পিকিউল নামক কাঁটা থাকবে এবং স্পঞ্জিন নামক জৈবতন্তু থাকবে। এরা কি, এই জৈবতন্তুগুলো কি করে? এই জৈবতন্তুগুলো কাঠামো গঠন করে, দেহের কাঠামো গঠন করে। তারপরে কোয়ানোসাইট নামক কোষ বিদ্যমান থাকবে, স্পঞ্জোসিল নামক গহ্বর থাকবে এবং অস্কুলাম নামক ছিদ্র থাকবে। তাহলে ওভারভিউটা কি? অস্টিয়া নামক ছিদ্র থাকবে, নালীতন্ত্র দেখা যাবে, স্পিকিউল নামক কাঁটা এবং স্পঞ্জিন নামক জৈবতন্তু থাকবে, যা কি করবে? দেহের কাঠামো গঠন করবে। কোনোসাইট কোষ থাকবে, তারপর আসলো স্পঞ্জোসিল গহ্বর এবং অস্কুলাম নামক ছিদ্র থাকবে। তারপরের কোশ্চেন, কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? এটা হচ্ছে একাইনোডার্মাটা। তারপরের প্রশ্ন দেখো, প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের প্রথম সর্ববৃহৎ পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, আর দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। দ্বিতীয় বৃহত্তম পর্ব বলতে সবচেয়ে বেশি প্রাণী আছে আর্থ্রোপোডাতে, তার পরবর্তীতেই আছে কি? মলাস্কাতে। তারপর আসলো কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? এখন আসো বিশেষ নামগুলো একটু দেখি। পরিফেরার বিশেষ নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী বা স্পঞ্জ। নিডারিয়ার ক্ষেত্রে সমুদ্র ফুল বা সমুদ্রের রেইন ফরেস্ট। প্লাটিহেলমিনথেসকে বলা হয় চ্যাপ্টা কৃমি। নেমাটোডাকে বলা হয় গোলকৃমি বা সুতাকৃমি। মলাস্কাকে বলা হচ্ছে কম্বোজ প্রাণী বা খোলকবাহী প্রাণী, কেননা মলাস্কার অন্যতম এক্সাম্পল হচ্ছে কি শামুক, যার বাহিরে কি থাকে? এক ধরনের খোলক থাকে। অ্যানেলিডাকে বলা হয় অঙ্গুরিমাল বা খণ্ডায়িত প্রাণী। আর্থ্রোপোডাকে বলা হয় সন্ধিপদী প্রাণী। আর একাইনোডার্মাটা হচ্ছে কি? কন্টক ত্বক প্রাণী। তাহলে কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হচ্ছে? নিডারিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, কোন পর্বের প্রাণীতে শিখা কোষ পাওয়া যায়? শিখা কোষ কি? শিখা কোষ হচ্ছে এক ধরনের রেচন অঙ্গ। আমাদের দেহে কিন্তু সবসময় নানা ধরনের ক্রিয়া বিক্রিয়া চলে, আমাদের থেকে শুরু করে সকল প্রাণীতেই। এই ক্রিয়া বিক্রিয়ার ফলে কি তৈরি হয়? অনেক ধরনের বজ্র পদার্থ তৈরি হয়। বজ্র পদার্থকে কি দেহে রাখা যায়? যায় না। তাহলে এগুলোকে ত্যাগ করতে হবে। ত্যাগ করবে কোন অঙ্গ দিয়ে? রেচন অঙ্গ দিয়ে। এখন কোন কোন পর্বে প্রাণীতে রেচন অঙ্গ দেখা যায়? প্লাটিহেলমিনথেসে পাওয়া যায়, অ্যানিলিডাতে পাওয়া যায় এবং আর্থ্রোপোডাতে পাওয়া যায়। প্লাটিহেলমিনথেসে পাওয়া যে রেচন অঙ্গ পাওয়া যায় সেটা হচ্ছে শিখা কোষ। অ্যানিলিডাতে পাওয়া যায় নেফ্রিডিয়া এবং ম্যালপিজিয়ান নালিকাতে পাওয়া যায় এবং আর্থ্রোপোডাতে পাওয়া যায় ম্যালপিজিয়ান নালিকা। তাহলে কি কোন পর্বের প্রাণীতে শিখা কোষ পাওয়া যাচ্ছে? সেটা হবে প্লাটিহেলমিনথেস। তার পরের প্রশ্ন, নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? আর্থ্রোপোডা পর্বের প্রাণীকে বলা হচ্ছে সন্ধিপদী প্রাণী। এরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার, অর্থাৎ এদের দেহে অঙ্গ থাকবে, তন্ত্র থাকবে, আর কোষ এবং টিস্যু তো থাকবেই। এদের ভ্রূণস্তর হচ্ছে ত্রিস্তরী। এরা হচ্ছে বাইলেটারাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসম। সিলম হচ্ছে প্রকৃত সিলমযুক্ত প্রাণী।
এদের রেচনাঙ্গকে বলা হয় ম্যালপিজিয়ান নালিকা, আর এদের দেহে যে চলনাঙ্গ রয়েছে সেগুলো হচ্ছে পা ও ডানা। আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সিলম সংক্ষিপ্ত ও অধিকাংশ দেহ গহ্বর রক্তে পূর্ণ হিমোসিল। এই হিমোসিলটাই কিন্তু ইসে আছে, এখানে এই অপশনে আছে। তাহলে রক্তপূর্ণ হিমোসিল কোথায় পাওয়া যাচ্ছে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? হিমোসিল। নিচে কোন পর্বের প্রাণী অঙ্গতন্ত্র মাত্রার? অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী সেটা হচ্ছে নেমাটোডা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তাহলে পরিফেরা, এটা কি কোষ মাত্রা? তাহলে এটা হচ্ছে না। নিডারিয়া কোষ টিস্যু মাত্রার, এটাও হচ্ছে না। প্লাটিহেলমিনথেস টিস্যু অঙ্গ মাত্রার, এটা হচ্ছে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যানিলিডা। পরবর্তী প্রশ্ন দেখো, প্রোসোমা ও অপিস্থোসোমা থাকে কোন প্রাণীতে? তোমরা জানো যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে অঞ্চলায়ন ঘটে। এই প্রোসোমা ও অপিস্থোসোমা সাধারণত থাকে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। প্রোসোমা মানে হচ্ছে মস্তক এবং উদর। মস্তক, এই যে মস্তক, মস্তক এবং বক্ষ। প্রোসোমা মানে হচ্ছে মস্তক এবং বক্ষ, অর্থাৎ সামনের অংশটুকু। আর অপিস্থোসোমা মানে হচ্ছে উদর বা পেছনের অংশটুকু। তাহলে কি কি বললাম? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে অঞ্চলায়ন ঘটে। প্রোসোমা মানে হচ্ছে মস্তক এবং বক্ষের অংশটুকুকে বোঝাবে, আর অপিস্থোসোমা মানে হচ্ছে একদম উদরের অংশটুকু বা অ্যাবডোমেনের অংশটুকু বোঝাবে। এখন আর্থ্রোপোডা পর্বের কিন্তু অনেকগুলো শ্রেণী আছে, সেরকম একটা শ্রেণী হচ্ছে অ্যারাকনিডা বা মাকড়সা। এদের খণ্ডকগুলো মিলিত হয়ে মূলত প্রোসোমা আর অপিস্থোসোমা গঠন করে। আর প্রোসোমা অপিস্থোসোমায় মানে দুটি ট্যাগমাটা, মানে কি দুটি অঞ্চলে বিভক্ত করতেছে। তাহলে প্রোসোমা অপিস্থোসোমা থাকে কোন প্রাণীতে? অ্যারাকনিড। আর অ্যারাকনিড শ্রেণীটা হচ্ছে কি আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায়। তাহলে আশা করছি বুঝতে পারছো। তারপরের প্রশ্ন, নিচের কোন পর্বের প্রাণীতে ডিউটারোস্টোমিয়া দলভুক্ত? এটা হচ্ছে কি ডিউটারোস্টোমিয়া হচ্ছে যখন কোনো প্রাণীতে কি হবে, যখন কোনো প্রাণীর পায়ু ছিদ্র মুখছিদ্রের আগের উন্নতি লাভ করবে বা ডেভেলপ হবে। পায়ু ছিদ্র কি মুখছিদ্রের আগে ডেভেলপ হবে, তখন সেটা হচ্ছে ডিউটারোস্টোমিয়া দলভুক্ত। এবং পরবর্তীতে পায়ু ছিদ্র থেকেই মুখছিদ্রের কি ডেভেলপমেন্ট ঘটবে। এদের এক্সাম্পল হচ্ছে একাইনোডার্মাটা পর্ব এবং কর্ডাটা পর্ব। অ্যান্সার কি হচ্ছে? একাইনোডার্মাটা আছে, তাই একাইনোডার্মাটা হবে। তাহলে আমি ডিউটারোস্টোমি আবার কি বললাম? যখন কোনো প্রাণীর পায়ুছিদ্র থেকেই তার মুখছিদ্রের ডেভেলপমেন্ট ঘটবে বা পায়ুছিদ্রের ডেভেলপমেন্ট সবার আগে ঘটবে, তার আর সেই পর্বভুক্ত বা সেই পর্বভুক্ত প্রাণীদেরকে বলা হচ্ছে ডিউটারোস্টোমিয়া। এদের এক্সাম্পল হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা এবং কর্ডাটা পর্বের প্রাণীরা। তারপরের কোশ্চেন, কোন পর্বের প্রাণীতে অযৌন গমিউল সৃষ্টি হয়? মূলত পরিফেরা পর্বের প্রাণীতে কি অযৌন গমিউল সৃষ্টি হয় বা গেমিউল সৃষ্টি হয়। এই যে কুরি বা গেমিউল সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? পরিফেরা। আর এটা কিন্তু আমাদের আজমল স্যারের বইতে নাই, এটা আছে আলিম স্যারের বইতে। তবে আলিম স্যারের বইয়ের অনুশীলনীতে দেয়া আছে হচ্ছে অ্যানেলিডা, কিন্তু বইয়ের ভেতরে আছে পরিফেরা। আমরা পরিফেরাটাকেই মূলত প্রেফার করব। তারপরে আসলো নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? নেফ্রিডিয়া একটু আগে আমরা পড়ে আসছিলাম। নেফ্রিডিয়া হচ্ছে এক ধরনের রেচনাঙ্গ যেটা কিনা পাওয়া যায় অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীতে। আর বাকি দুটো রেচনাঙ্গ কি ছিল? শিকাকোষ আর ম্যালপিজিয়াম নালিকা, যথাক্রমে প্লাটিহেলমিনথেস এবং আর্থ্রোপোডাতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, একাইনোডার্মাটার পর্বের বৈশিষ্ট্য কোনটা? পানি সংবহন তন্ত্র, এটা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য। পুঞ্জাক্ষী দেখা যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। শিখাকোষ পাওয়া যায় কিসের? শিখাকোষ পাওয়া যায় কিন্তু একটু আগে পড়ে আসছি প্লাটিহেলমিনথেসে। তাহলে অ্যান্সার কি? পানি সংবহন তন্ত্র। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি? হিমোসিল, একটু আগে পড়ে আসছি রক্তপূর্ণ হিমোসিল থাকবে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। সমুদ্র তারার প্রতিসাম্যতা কোন ধরনের? এটা কি হবে?
পঞ্চ অরীয় প্রতিসাম্য।